আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। তো আমার কথা শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। হুম। কথা ক্লিয়ার শোনা স্যার। যায়? জি স্যার। ওকে। তো বাসায় নেট আছে? জি স্যার। করবিধির সূচনা। আচ্ছা। সরকারি অর্থ ব্যবস্থা। ঠিক আছে। সরকার এবং অর্থ ব্যবস্থা এই দুইটা সমন্বিতভাবে সরকারি অর্থ ব্যবস্থার কি করে নির্দেশনা প্রদান করে। ঠিক আছে। সরকারি অর্থ ব্যবস্থা। আমি আপনার বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে দেখতাছি, খেয়াল করেন। যদি আপনার বইটা সামনে থাকে, আহ অর্থ শাখার অর্থনীতির অর্থনীতির যে শাখায় সরকারের সরকারের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ইত্যাদি বিষয়ে ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করে এবং রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নীতিমালা ও
লক্ষ্যর আলোকে লক্ষ্যর আলোকে তার সমাধান বিশ্লেষণ করে করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। দেখেন, আহ সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? ক্লিয়ার? সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। জি স্যার। সরকারি অর্থব্যবস্থার আওতা বা পরিধি। আওতা বা পরিধি। দেখেন, সরকারি অর্থব্যবস্থার আওতা বা পরিধি আপনার দিন দিন কি হইতেছে? এটা বৃদ্ধি পেতেছে। যত দিন যাব সরকারের অর্থব্যবস্থার আওতা বা পরিধি অত বাড়তে থাকবে। ঠিক আছে? তো কিছুদিন আগে, 2-3 দিন আগে আমাদের বাণিজ্য যে উপদেষ্টা আছে সে বলছে সরকারের আওতা বা পরিধি পরিধি বৃদ্ধি করো, কিন্তু একক প্রতি আপনার ভ্যাট ট্যাক্স যেন বৃদ্ধি না করা হয়। আওতা বা পরিধি যেন বৃদ্ধি করে অধিক পরিমাণ কি করা হয়? রাজস্ব যেন আহরণ করা হয়। ঠিক আছে? তো সরকারের আওতা বা অর্থ ব্যবস্থার 3টা শাখায় বিভক্ত। 1 নম্বর হইতাছে আয় খাত। 1 নম্বর হইতাছে আয় খাত। আয় খাত শাখা। আয় খাত শাখা। দেখেন, সরকার বিভিন্ন খাত থেকে সরকারের আয় আসে। কোন খাত থেকে কতটুকু আয় আসবে এবং কোন খাতে কতটুকু ব্যয় করা হইব, আয়ের উপর ভিত্তি করে কি করা হয়? ব্যয় করা হয়। এখন আমার কোশ্চেন হলো, সরকারের আয়ের খাতগুলা কি কি বলতে পারবেন? সরকারের আয়ের খাতগুলা কি কি? সরকারের আয়ের খাতগুলা কি কি? স্যার লেখেন দেখি। লেখেন না, আপনার কোশ্চেন করছে এখানে, ওটার উত্তর নাই। সরকারের আয়ের খাতগুলো কি কি? সরকার কোন কোন খাত থেকে আয় করে? দেখেন, সরকারের অর্থ ব্যবস্থার আরেকটা খাত হলো বন্টন শাখা। ঠিক আছে? অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধির স্বার্থে সরকার বিভিন্ন খাতে কি করে? যে আয় হয় ওইগুলা দায়িত্বর বন্টন পালন করে থাকে। তো সরকারি অর্থ ব্যবস্থার আরেকটা খাত হলো কি? বন্টন শাখা। ভারসাম্য স্থির রাখা শাখা। ঠিক আছে? একটা দেশের অর্থনীতিতে কিভাবে পূর্ণ নিয়োগ বজায় রাখবো এবং মুদ্রাস্ফীতি যেন না হয় এবং মুদ্রা সংকোচন যেন না হয়, এই সংক্রান্ত ভারসাম্য রক্ষা করে থাকে ভারসাম্য স্থির রক্ষা করা শাখা। এখন আমার প্রশ্ন হলো, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কি? মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কি? বলেন।
মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কি? স্যার ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, এই কি জানি কয় ব্যাচে আসতেছে, আসতেছে না। দেখেন, সরকারি অর্থ ব্যবস্থা মূলত 5টি বিষয় নিয়ে পর্যালোচনা করে। এরপরে কোশ্চেন, এর আর কি এর সাথে একটা পার্ট। সরকারি অর্থ ব্যবস্থা মূলত 5টি বিষয় নিয়ে পর্যালোচনা করে। আচ্ছা, 1 নম্বর হইতাছে সরকারি আয়। 2 নম্বর হইতাছে সরকারি ব্যয়। স্যার আয় লেখেন নাই তো, সরকারি আয়। স্যার এটা তো কি ম্যাথ ম্যাথ সাবজেক্ট হ্যাঁ, ম্যাথ অর্থনীতিটা? সাবজেক্ট। ম্যাথ। ম্যাথ প্লাস হলে আপনার থিওরি। ঠিক আছে, দুটো কম্বিনেশন করে চ্যাপ্টারটা। দেখেন, সরকারি অর্থ ব্যবস্থা মূলত 5টি বিষয় নিয়ে পর্যালোচনা করে। একটা হলো সরকারি আয়, অর্থাৎ সরকার কোন খাত খাত থেকে তার রাজস্ব বৃদ্ধি করব এই সম্পর্কে আপনার পর্যালোচনা করে থাকে। আরেকটা হলো সরকারি ব্যয়। সরকারি ব্যয় হইলো গিয়ে আপনার সরকার যে আয় করছে, সরকার একটা নীতিমালা প্রণয়ন করে কোন খাতে কত টাকা ব্যয় করব এই সংক্রান্ত কাজগুলা কি করে এই শাখায় ব্যবস্থা করে থাকে। আরেকটা হলো সরকারি ঋণ। ঠিক আছে, সরকার যে বাজেট গ্রহণ করব ওই বাজেটে কি পরিমাণ ঋণ থাকবো, ওই ঋণ কিভাবে গ্রহণ করব এবং কিভাবে পরিশোধ করব এই সম্পর্কিত বিষয়গুলো এখানে থাকে। আর্থিক পরিচালনা। ঠিক আছে, আর্থিক পরিচালনা বলতে এখানে বুঝাইতেছে সরকারের বাজেটের একটা সরকার যে বাজেট প্রণয়ন করে, হিসাব নিকাশ নিয়ে আলোচনা করে এই আর্থিক পরিচালনা শাখায় বা ব্যবস্থায়। এরপর দেখেন অর্থনৈতিক স্থিতিশীলতা। রাজস্ব নীতির মাধ্যমে সরকার কি করে দেশের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা কি করে রাখে আপনার বজায় রাখে। ক্লিয়ার হয়েছে এটা কোশ্চেন? ক্লিয়ার হয়েছেন?
দেখেন, সরকারি আয়ের উৎস, ঠিক আছে, সরকারের রাজস্ব 80 থেকে 90% আসে করের থেকে। ঠিক আছে, সরকারি রাজস্বরে তিন ভাগে ভাগ করা যায় আর কি। কোন কোন ক্ষেত্র থেকে সরকার আয় করে? আয়ের উপর কর আরোপ কইরা সরকার কি করে? আয় করে। আয়ের উপরে কি করে? কর আরোপ করে সরকার কি করে? আয় করে। এবং ব্যয়ের উপরেও কর আরোপ করে সরকার কি করে? আয় করে। যেমন আয়কর, ব্যয় কর, কর্পোরেশন কর, সুদ কর ইত্যাদি। এই সোর্স গুলা থেকে সরকার কি করে? তার রাজস্ব আহরণ করে সম্পত্তি এবং মূলধনী লেনদেনের উপর। ঠিক আছে, সম্পত্তি যখন আপনি ক্রয় বিক্রয় করবেন বা স্থানান্তর করবেন, তার উপর সরকার কি করে? কর আরোপ করে। অথবা সম্পত্তি কিনছেন, কিনা যে বিক্রি করছেন, বিক্রি করলে যে আপনার লাভ হইছে, ওই লাভের উপরে কি করে? মূলধনী লেনদেনের উপর সরকার কি করে? কর আরোপ করে। এছাড়াও কোনো দ্রব্য বিক্রি করলে দ্রব্যের উপর সরকার কর আরোপ করে। দ্রব্য বা সেবা যদি আপনি বিক্রি করেন, সেবা বিক্রি করলে সেবার উপরেও কর আরোপ করে। এছাড়াও করকে বিকল্পভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ডাইরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ কর, আরেকটি হলো ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সটা বুঝেন একটু। যে করের ভার অন্যের উপর স্থানান্তর করা যায় না, অর্থাৎ অন্যের উপর আপনার এটা দিতে পারবেন না, আপনার নিজেরই দিতে হইব, ওইটা হলো ডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স যেমন আয়কর, ভূমি কর, সম্পদ কর, এইগুলা কি? ডাইরেক্ট ট্যাক্স। সরকারের রাজস্বর 41.10% আপনার ডাইরেক্ট ট্যাক্স থেকে আয়। সরকারের রাজস্ব 41.10% ডাইরেক্ট ট্যাক্স থেকে আয়। পরোক্ষ কর হলো যে কর আপনি অন্যের উপর চাপায় দিতে পারবেন, অর্থাৎ নিজে না দিয়েও অন্যের উপর থেকে কি করবেন? নিজে দিচ্ছেন, তারপরে যখন নাকি কোনো লেনদেন সংগঠিত হবে স্পেসিফিক, তখন আপনি অন্য জনের কাছে এই করের দায়টা চাপায় দিতে পারবেন, তাকে বলা হয় পরোক্ষ কর। যেমন বিক্রয় কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক ইত্যাদি। এইগুলো হলে গিয়ে আমার সরকারি রাজস্ব আয়ের উৎস। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে।
দেখেন, ইনকাম ট্যাক্স ল 2023-এর সেকশন 2-15-তে আপনার মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে কি হয়েছে বলা হয়েছে। আপনার সামনে বইটা আছে? জি দুইজনের স্যার। সামনে কি বই আছে? 10 পৃষ্ঠা খুলেন। জি স্যার, জি স্যার। 10 পৃষ্ঠা খুলেন। 10 পৃষ্ঠার মূলধন জাতীয় প্রাপ্তির একটু পড়েন। একজন পড়েন। মূলধন জাতীয়, স্যার পুরোটা পড়বো? সংজ্ঞা: পুরোটা, পুরোটা। মূলধনী সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে অর্থ প্রাপ্তি ঘটে তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। বুঝছেন? সুতরাং মূলধন থামেন থামেন থামেন, বুঝছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি স্যার। ব্যাখ্যা করেন। মূলধনী সম্পত্তি, বুঝে নেই, ব্যাখ্যা করেন। কি স্যার বুঝছেন? মূলধন জাতীয় সম্পত্তি হস্তান্তর মানে সম্পত্তির যে মালিকানাটা পরিবর্তন হয়, হুম, পরিবর্তন হওয়ার ফলে যে অর্থটা আমি পায়ে থাকি, বা আমি যদি কোনো একটা কিছু যদি পারচেস করলাম, ক্রয় করি, তাহলে কি এটার মালিকানা পারচেজ? সত্ত্ব তো হস্তান্তর করা হয়। হ্যাঁ। পারচেজ কি গুডস না অ্যাসেট? সম্পত্তি না পণ্য? আর স্যার গুডস, গুডস। পণ্য 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 পণ্য। পণ্য, পণ্য। হুম, তার মানে হুম। আপনি বুঝিনি নাই। ঠিক আছে, বুঝেন। সম্পত্তি, মূলধনী সম্পত্তি আচ্ছা, বলেন। স্থানান্তরের মাধ্যমে যে অর্থ প্রাপ্তি করে তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। অর্থাৎ কোন একটা সম্পত্তি যেগুলো নাকি আপনি কি করতে পারবেন না, ক্যারি করতে পারবেন না, ঠিক আছে, যেগুলো নাকি কোনো জায়গায় একটা স্থাপনা, ঠিক আছে, কোনো একটা বিগ অ্যাসেট, ঠিক আছে, যেগুলো না বিক্রি করলে আপনার টাকা আসবো প্রতিষ্ঠানে, ওইটি হলে আপনার মূলধন জাতীয় প্রাপ্তি। মনে করেন আপনি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে একটা জমি কিনছেন, একটা বিল্ডিং কিনছেন, ঠিক আছে, ওইটা বিক্রি করে যে টাকাটা আসবো ওইটি হলে আমার কি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কি করে না, বারবার ঘটে না, এটা কয়েক বছর পরে অথবা অনেক বছর পরে ওইটা থাকে, ঠিক আছে। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে মূলধনী সম্পর্কে সম্পত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। আয়কর আইন 2023 2-15 অনুসারে করদাতা মালিকানাধীন, অর্থাৎ মূলধন জাতীয় সম্পত্তি আপনার নিজের অধীনে থাকবে, অর্থাৎ এটার মালিকানা সত্ত্ব আপনার নিজের থাকবে। নিজস্ব মালিকানাধীন ব্যবসা বা পেশার সাথে সম্পর্ক যুক্ত বা সম্পর্কহীন যে কোনো প্রকারের সম্পত্তির যে কোনো প্রকারের সম্পত্তি মূলধন সম্পত্তির অন্তর্ভুক্ত, তবে নিম্নলিখিত সম্পত্তি মূলধন সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত হইব না। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত যে সকল সম্পত্তি আছে ওইগুলা মূলধন জাতীয় সম্পত্তি হিসাবে গণ্য হইব। কোনগুলা মূলধন জাতীয় সম্পত্তি হিসাবে গণ্য হইবে না ওইগুলা বলতে আছে, খেয়াল করেন। 1 নম্বর, পেশা বা ব্যবসার উদ্দেশ্যে রক্ষিত উৎপাদন কার্যে ব্যবহৃত পণ্য বা কাঁচামাল। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যে পণ্য উৎপাদন করবেন ওই পণ্য উৎপাদন করার জন্য যে র ম্যাটেরিয়াল আনছেন, যে কাঁচামাল আনছেন কোটি কোটি টাকার, ওইটা কিন্তু আপনার মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য করা হইব না যদি বিক্রি করে ফেলান। কারণ ওই পণ্যটা ক্রয় করছেন কিসের কারণে, উৎপাদন কাজে ব্যবহারের কারণে। ওটা কি আপনার কিনা মূলধন জাতীয় প্রাপ্তি না। 2 নম্বর, দেখেন, করদাতা ব্যক্তিগত সম্পত্তি যেমন যন্ত্রপাতি আসবাবপত্র যানবাহন অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি যা ব্যবসা বা পেশা খাতে ব্যবহৃত হয় না। অর্থাৎ যে নাকি ইনকাম ট্যাক্স পেয়ার আছে তার ব্যক্তিগত যে সম্পত্তিগুলো আছে যেগুলো সব ব্যবসার সাথে সম্পর্কিত না, ওই ধরনের যন্ত্রপাতি, আসবাবপত্র যানবাহন স্থাবর অস্থাবর সম্পত্তি যা পেশার কাজে ব্যবহার করা হয় না, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, ওই সকল সম্পত্তি মূলধন জাতীয় সম্পদ প্রাপ্তি হিসাবে গণ্য করা হইব না। 3 নম্বর, বাংলাদেশে অবস্থিত কৃষিভূমি তবে নিম্নোক্ত ভূমি ব্যতীত: 1, স্থায়ী কর্তৃপক্ষ বা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক ভূমি বা জনসংখ্যা বিগত আদমশুমারি অনুসারে 10,000-এর কম নয়। 2 নম্বর, পৌরসভা বা ক্যান্টনমেন্টের 5 মাইলের মধ্যে অবস্থিত এলাকা যা শহরে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। উপরিউক্ত আলোচনা বলা যায় যে মূলধন জাতীয় সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যে অর্থ পাওয়া যায় তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। এই ধরনের প্রাপ্তি বিনিয়োগকৃত সম্পত্তির অংশ বিশেষ, ঠিক আছে। তো মূলধন জাতীয় প্রাপ্তি কি বুঝাইতে পারছি আমি? মূলধন জাতীয় প্রাপ্তি কি বুঝাইতে পারছি? রেসপন্স করেন।
জি স্যার, জি স্যার, ওকে, লাইনে আসতে শুনতে। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ে নেবেন। সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য, এই দুইটা পড়ে নেবেন। ঠিক আছে? ওকে। ট্যাক্স, কর কি? বলেন, কর কি? কর কি? বলেন। দেখেন, ইংরেজি ট্যাক্স, ইংরেজি ট্যাক্স শব্দের বাংলা রূপ। ঠিক আছে? ইংরেজি ট্যাক্স শব্দের বাংলা রূপ হইল কর। ওকে? এবং এই কর শব্দটা ফার্সি বা ল্যাটিন, এই কর শব্দটা ফার্সি, ফার্সি বা ল্যাটিন, ল্যাটিন ট্যাক্সিয়ার শব্দ থেকে আসছে। দেখেন, ল্যাটিন ট্যাক্সিয়ার শব্দ থেকে আসছে, যার অর্থ হইল ধার্য করা, যার অর্থ হইল ধার্য করা, অথবা আদায় করা, অথবা আদায় করা, অথবা চার্জ করা, অথবা চার্জ করা, অথবা চার্জ করা। এখন আসেন, ট্যাক্স কাকে বলে? কোন রকম প্রত্যক্ষ সুবিধা আশা না কইরা সরকারকে বাধ্যতামূলক ভাবে যে অর্থ প্রদান করতে হয় তাকে কি বলা হয়? ট্যাক্স। তাকে কি বলা হয়? ট্যাক্স। ঠিক আছে? তো এই সংজ্ঞাটা আমরা লিখতেছি, দ্রুত লিখবেন। কোনরূপ, কোনরূপ প্রত্যক্ষ সুবিধা, প্রত্যক্ষ সুবিধা, সুবিধা প্রত্যাশা না করে, না করে দেশের জনসাধারণের কল্যাণের জন্য, কল্যাণের জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক ভাবে সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাকে ট্যাক্স বা কর বলে। তাকে ট্যাক্স বা কর বলে। ঠিক আছে? অর্থাৎ সরকারকে আপনি টাকা দিবেন, কিন্তু কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন না। সরকারের ট্যাক্স দিচ্ছেন, সরকারের কাছে বলতে পারবেন না এর বিপরীতে আমার কি করো, প্রতিদান দাও। ঠিক আছে? এটা বলতে পারবেন না। এবং এই কর প্রদান করবেন কি? দেশের কল্যাণের জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করবেন তাকে কি বলা হয়? ট্যাক্স বলা হয়। তাকে কি বলা হয়? ট্যাক্স বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু আডি, হ্যাঁ?